আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসকে নথি জাল করে সেই নথিকে আসল হিসেবে ব্যবহার করা এবং ভয় দেখানো সহ নানান অভিযোগে পুলিশ গ্রেফতার করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর শাসনের 12 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে চুঁচুড়ায় বিধায়কের উদ্যোগে প্রাচীন শিব মন্দির, ষণ্ডেশ্বর মন্দিরে স্বচ্ছ অভিযান ও বৃক্ষরোপণ। উত্তরপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব রায় ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। উত্তেজনা। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় রাজ্যের নানান জেলার 8টি ফুটবল দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। খেলা দেখতে ফুটবল প্রিয় মানুষদের ভিড়। আসবো বিস্তারিত খবরে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা সহ রেলে চাকরি দেওয়ার নাম করে তোলাবাজিতে জড়িত থাকার অভিযোগে হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ এবং সিঙ্গুর পঞ্চায়েতের সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানিক চন্দ্র দাস গ্রেপ্তার। এদিন চন্দননগর আদালতে পুলিশের হেফাজতে চেয়ে তোলা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে নির্বাচনের আগে প্রাণে মারার হুমকি, রেলে চাকরি দেওয়ার নামে তোলাবাজি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এটা তো হওয়াই স্বাভাবিক। তো আজকের ঘটনা নয়, ঘটনাটা তো 2014 সালের ঘটনা, এবং তখন থেকে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছিল। সরকার ছিল প্রভাবিত করে এতদিন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সরকার বদলেছে, নতুন সরকার এসছে, নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনের যা করণীয় সেটাই করছে, এবং সেটা পুলিশ প্রশাসন যে আজকে নিরপেক্ষভাবে কাজ করছে এটা তার প্রমাণ। তো এটাই হবে, এটা তো স্বাভাবিক, গ্রেপ্তার তো হবেই। যারা অপরাধ করবে সে যেই হোক না কেন, কাউকেই ছাড়া হবে না। আমরা যখন একটা সময় দল করতাম বলেছিলাম 2023 সালে বেচারাম মান্না এই দুর্নীতিগ্রস্ত নেতাকে আমাকে বাদ দিয়ে কিছু টিকিট দিয়েছে। সেই থেকে আমি প্রতিবাদ করে সেই দলটাও ছেড়ে দিয়েছিলাম, এবং 2026 সালে যে নির্বাচন তার আগে এই মানিক দাস এবং আর এখানকার কিছু নেতা দাঁড়াবে কিছু নেতাদের নিয়ে গিয়ে সে আমার বাড়ি আক্রমণ করেছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আমার বাড়ির লোকেরাও প্রতিবাদ করেছিল। সেদিন এসে হুঁশিয়ারি দিয়েছিল আমাকে নাকি বাড়ি থেকে বেরোতে দেবেন, আমাদের পরিবারের ফ্যামিলিকে নাকি বাড়ি থেকে বেরোতে দেবেন। এখানকার কিছু দুর্দান্ত প্রকৃতির যারা নেতৃত্ব স্থানীয়, যাদের নিজেদেরকে সর্বের সর্বপ্রাপ্ত, আজকে সে চাকরির দুর্নীতি কেসে জড়িয়ে পড়েছে, সে গ্রেপ্তার হয়েছে। এটা হবারই কথা ছিল। এটা নিজেদের মধ্যে বলে আমি ইচ্ছা করি মানে জামিন নিয়ে। মানে যারা করেছিল কি আপনাদের সঙ্গে তৃণমূলই করতো তারা? হ্যাঁ, সে তো বটে। মানে তৃণমূলেরই ষড়যন্ত্র বলছেন? সে আমি বলতে চাই, আপনি আমার বাড়ি থেকে এ থেকে সবই জানেন বিষয়। না না, ও সব অভিযোগটা ঠিক না বেঠিক? অভিযোগ বেঠিক। বেঠিক মানে দল কি তাহলে আপনাকে ফাঁসিয়েছিল এরকম বলতে চাইছেন? সে সবই জানেন আপনি, আমাকে আর নতুন করে আমি বলতে চাইনি। এটা আমি আমার ভাগ্য, নাহলে আমার 2014 সালে আমি জামিন নিতে পারতাম না।
আজকে নয়। তা তখন কেন নেননি জামিন? তখন নেই যে অ্যারেস্ট হবো, তবু তখন বলতাম, এখন আর বলার আর জায়গা নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জমি জালিয়াতি সহ নানান অভিযোগে অভিযুক্ত হুগলি শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুরের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। হুগলি শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। চাপদানি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের ঘনিষ্ঠ বলেই তিনি এলাকায় পরিচিত। জমি জালিয়াতির অভিযোগে হুগলি শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলার সময় বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেয়। কি বলছেন উত্তেজিত জনতা, শুনুন। 2021 মার্চে আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আর 2021 নভেম্বরে টোটো কিনি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 9 তারিখে আমার চুরি হয়ে গেছে। ওর সঙ্গে ঝামেলা আমার পরে চুরি হয়েছে নিশ্চয়ই, তা আমার টাকাটা আমার ফেরত দিয়ে দিক। ব্যাস, আমি আর অনেক কিছু বলতে, আমার টাকাটা আমার ফেরত দিই, ঝামেলা মিটে যাবে। আর আমাদের জমি ওর নামে করে নিচ্ছে, আমাদের দাদা শ্বশুরের জমি ওর লোককে নামে করে করে বিক্রি করছে। এই পাশাপাশি কি অন্য কেউ জড়িত আছে? হ্যাঁ, আমাদের ঘরের লোক জড়িত আছে। ওকে চাপ দিন, ওকে চাপ দিন, ওকে চাপ দিন, ওকে চাপ দিয়ে বলুন যে তুমি যে জমিগুলো কিনেছো, ওকে চাপ দিন, ওকে চাপ দিয়ে বলুন যে আমাদের দাদা শ্বশুরের জমি, সন্ন্যাসী দাসের জমিগুলো ও যে কিনেছে, কারা কারা ওকে সই দিয়েছে। বলবে তারা, আর যে 50,000 টাকা হাত পেতে নিল, সে মুখ্যমন্ত্রী টেবিলে বসে আছে, তার কোনো শাস্তি নেই। তা আপনাকে কি অভিযোগটা কি দিয়েছে, কি কমপ্লেনটা কি জানি না, এখন মধ্যে বুঝতে পারি না। না, নিশ্চয়ই তো আপনাকে জানানো হয়েছে কোন অভিযোগে আপনি এসেছেন। না না না, তাহলে আপনাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে কেন? সে তো তৃণমূল বিজেপির লোক দিচ্ছে, শুধু আমায় কেন, সব জায়গায় দেখবেন। না, আপনি কি কোনো অপরাধ করেছেন? সত্যি কথা বললে পৌঁছে দেবো। অপরাধটা তো তৃণমূল করা অপরাধ, তৃণমূল করাই অপরাধ। কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এইভাবে পুলিশ আপনাকে? কোনোদিন ভাবতে পারিনি। মানুষের কাজ করে এসেছি, অন্যায় প্রতিবাদ করেছি, শাস্তি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার সাঁকরাইলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নগদ টাকা সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর দল। ঘটনায় আতঙ্ক, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। শনিবার রাতে হাড় হিম করা ঘটনা হাওড়ার সাঁকরাইল রানীহাটি পুরাতন বাজারে। স্বর্ণ ব্যবসায়ী চন্দন কারার অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় হঠাৎই 5 জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওই স্বর্ণ ব্যবসায়ীর পিঠে থাকা ব্যাগ টানা হেঁচড়া করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে পরপর 2 থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 2টি গুলি বাইকে এসে লাগে। চিৎকার করেন স্বর্ণ ব্যবসায়ী। পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন। 3টি বাইকে 6 জন দুষ্কৃতী জাতীয় সড়কের দিকে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষ ভিড় জমায়, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিনের এই ঘটনা প্রসঙ্গে স্বর্ণ ব্যবসায়ী চন্দন কারার কি বলছেন শুনুন। এদিন রাতেই পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্বর্ণ ব্যবসায়ী। শাটার বন্ধ করেছি, শাটার বন্ধ করার পরে তালা সব মারা হয়ে গেছে। আমার এই বাইক ছিল, এই বাইকে একটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল। বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িটা রুমাল এটা বের করে গাড়িটা মুছছিলাম, গাড়িতে উঠবো বলে। আর সেই সময় আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা ছেলে রুমাল বেঁধে রুমাল বাঁধে ঘুরছে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে আমার দিকেই আসবে ছুঁয়ে। তারপর যখন আমি এখানটা গাড়িটা রেখে রুমালটা গুঁজ দিয়ে যাচ্ছি, তখন আমার কাছে 5টা ছেলে এসে হামড়ে ধরেছে, ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়েছে, প্লাস 2টো গুলি চালিয়েছে এখানে আমার গাড়িতে। ভাগ্যে আমার গায়ে লাগেনি, 2টো গুলি গাড়িতে লেগেছে, প্লাস 2টো ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, সোজা টোল ট্যাক্সের দিকে রোডে হাই রোডে 9টা 20-তে। কজন ছিল? 6 জন ছিল, 3টে বাইক ছিল। কত রাউন্ড গুলি চালিয়েছে? 5 রাউন্ড গুলি চালিয়েছে। কোন দিক থেকে এলো কিছু বলে? এই সাইড দিয়ে এসছে, হাই রোডে গা দিয়ে এসে সাইড রাস্তা দিয়ে এসছে, অন্ধকার, এই রাস্তাটা অন্ধকার থাকে, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকারে ওখানে 3টে গাড়ি রেখে দিয়ে আর 6 জন এসেছিল। না, সেরকম বুঝতে পারছি, আমার রেকর্ডিং আছে, আমি চেক করে দেখবো একবার। খোলা অবস্থায় ছিল না, সব রুমাল বাঁধা ছিল, 6 জন গাড়ি রুমাল বাঁধা ছিল। কত কি জিনিস পাওয়া গেছে? 7-8 কিলোর মতো রূপো আছে, আর সোনার জিনিস আছে 150 থেকে 200 গ্রামের মতো সোনার জিনিস আছে। ক্যাশ টাকা আছে 60 থেকে 70,000 টাকা। আমার নাম চন্দন কারা। পুলিশ এসেছে, পুলিশ ইনকোয়ারি করে দেখছে, সাঁকরাইল থানা এসছে, পাঁচরা থানা এসছে, উভয় থানা এসছে। উভয় থানাকেই আমি রিকোয়েস্ট করেছি যাতে আমার একটু উদ্ধার হয়, কেন আমার এইটাই রুজি, আমার আর কিছু নেই। যা ছিল 2টো ব্যাগের মধ্যেই আমি রোজ বাড়ি নিয়ে চলে যাই,
আমার এই সামনেই বাড়ি, 30 সেকেন্ড লাগবে না, আমি বাড়ি খালি স্টার্ট মারবো, আমার বাড়ি চলে যাবো। এইটুখানি আমি রোজ বাড়ি 2টো ব্যাগ নিয়ে চলে যাই, আমার সব রুজি রুটি হতেই আছে। আমার এখন যথেষ্ট আতঙ্ক আছে। বহুত আতঙ্ক আছে, আমি কী করবো, নিজের লোকের জিনিস আছে, আমার কাছে। কত বছর এখানে ব্যবসা করছেন? আমি 8.5 বছর দোকান হয়ে গেছে। এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন? না, এরকম অবস্থা হয়নি, কিন্তু আমি ডুপ্লিকেট সোনা আমার কাছে বন্ধক দিয়েছি, আমি তাকে চোরকে ধরেছি, সেই চোরকে ধরে আমি পাঁচলা থানাকে তুলে দিয়েছি। ডুপ্লিকেট সোনা নিয়ে এসে আমার কাছে বন্ধক দিয়েছে, সেই সব আমি অনেক চোর ধরেছি, কিন্তু আমারটা এইভাবে হবে আমি নিজে বুঝতে পারিনি। তখন একাই ছিলেন? আমি একা ছিলাম, পাশে আমার ভাগনা ছিল, ওপারে চানাওয়ালা ছিল, আমরা 3 জনেই ছুটেছিলাম পিছনে, কিন্তু গুলি চালাচ্ছিল পিছনে গুলি চালাচ্ছিল বলে আমি আর ছুটতে হয়। তারপর আমি একটা পুলিশ অফিসারকে নিয়ে বাইকে করে পিছনে ধাওয়া করেছিলাম। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দেশের প্রধানমন্ত্রীত্বে 1 যুগ পার এবং প্রধানমন্ত্রীর স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে চুঁচুড়ার প্রাচীন শৈব তীর্থ গঙ্গার তীরবর্তী ষণ্ডেশ্বরতলা মন্দির চত্বরে বৃক্ষরোপণ এবং ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর মন ভালো থাকে, সুস্থ থাকে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দেশের সমস্ত কিছুতেই স্বচ্ছতা আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 12 বছর অতিক্রান্ত হল নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রিত্বের। দেশের মধ্যে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী টানা এতদিন প্রধানমন্ত্রী থেকে নজির সৃষ্টি করলেন। আর এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিজেপি কর্মী সমর্থকরা নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই অঙ্গ হিসেবে চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে বৃক্ষরোপণ এবং স্বচ্ছতা অভিযান। হুগলি জেলার অন্যতম শৈবতীর্থ চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী ষণ্ডেশ্বরতলা। এদিন এই ষণ্ডেশ্বরতলা মন্দির চত্বর এলাকা সুবীর নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে স্বচ্ছতায় নামলেন এবং বৃক্ষরোপণ করলেন। ঝাড়ু হাতে বিধায়ক নিজে ঝাড় দিলেন, মন্দির চত্বর পরিষ্কার করলেন। বিধায়কের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা যেমন ছিলেন পুরসভার সাফাই কর্মীরাও। বিধায়ককে কাছে পেয়ে পৌরসভার সাফাই কর্মীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। কি বলছেন তারা শুনুন। সামনে আপনি কি বললেন? আমি বললাম যে আমাদের কি আমরা কাজ করি, কিন্তু আমাদের 31 দিন আমরা হাজিরা পাই না, এটাই আমাদের কষ্ট। আমরা খাটতে রাজি আছি, আমরা কাজ করবো না, হাজিরা নেব না, কিন্তু কাজ করেই তো আমরা হাজিরা পাচ্ছি না। বিধায়ক আপনাকে কি প্রতিশ্রুতি দিল যে এটা ঠিকঠাক হবে, ঠিকঠাক মাইনে হবে। এবারে 31 দিন কাজ করলে 31 দিন মাইনে হবে, 30 দিন কাজ করলে 30 দিন কাজের মাইনে হবে, এটাই উনি আমাদের বললেন। অন্যদিকে বিধায়ক এই স্বচ্ছ অভিযান চালানোর পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনব। আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার 12 বছর পূর্ণ করলেন। ভারতবর্ষের ইতিহাসে এক টানা প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এতদিন থাকবার রেকর্ড তিনি করলেন, এবং শুধু তাই নয়, ভারতবর্ষকে একটা মাত্রায় তিনি পৌঁছে দিয়েছেন। বিশ্বের দরবারে একটা পিছিয়ে পড়া দেশ তাকে এই 12 বছরে বিশ্বের অর্থনীতিতে 4 নম্বর জায়গায় তুলে নিয়ে যাওয়া, এটা খুব একটা ছেলে খেলা ব্যাপার নয়। ভারতবর্ষ দিন দিন এগিয়ে চলেছে। আমরা প্রধানমন্ত্রীজির এই এত বড় কর্মকাণ্ডের উদযাপন হিসাবে আজ আমরা এখানে বৃক্ষরোপণ করলাম। দেখতে পাচ্ছেন কিভাবে গরম বাড়ছে, গ্রীষ্মকালে আজকে টেম্পারেচার অনেক হাই। এই একটাই কারণ, যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে। তো প্রধানমন্ত্রী আমাদের কাছে আগ্রহ করেছিলেন এটা সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর গাছ লাগানো হচ্ছে যাতে উষ্ণায়নকে কমানো যায়। আমরা 26 নম্বর ওয়ার্ডে, এটা আমাদের চুঁচুড়ার শৈবক্ষেত্র ষণ্ডেশ্বরতলা মন্দির, এখানে এমনিই আমরা সারা বছর নানা পুজোক্রমে আসি। আজ আমরা এখানে বৃক্ষরোপণ করলাম এবং এই মন্দির প্রাঙ্গণে একটু স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করলাম। বরুণ দাস ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর শাসনকাল 12 বছর অতিক্রান্ত। এই শাসনকাল স্মরণীয় করে তুলতে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে হুগলির সাংগঠনিক জেলার পক্ষ থেকে চন্দননগরে প্রদর্শনী এবং গঙ্গার তীরবর্তী স্ট্যান্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 12 বছর শাসনকালের পূর্তি। আর এই সময়কালকে স্মরণীয় করে রাখতে দেশ জুড়ে নানান অনুষ্ঠান করছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন চন্দননগর বিধানসভার বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চন্দননগরে প্রদর্শনী এবং চন্দননগরের গঙ্গার তীরে স্ট্যান্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান। 12 বছরের শাসনকালে গোটা দেশ জুড়ে সফলতার সঙ্গে যে সমস্ত কাজ করেছে বিজেপি সরকার, সেই সমস্ত কাজকে তুলে ধরেই এই প্রদর্শনী। এছাড়াও স্ট্যান্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী থেকে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন, যা শুনতে এবং প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল ভালোই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রামের আখনা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি ও দলীয় কার্যালয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি, উদ্ধার ত্রিপল, স্কুল ব্যাগ, সাদা থান সহ অন্যান্য দ্রব্য সামগ্রী। 2026-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতা বদল হয়েছে। তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের মন্ত্রী এবং প্রধান, উপপ্রধান সহ নেতৃত্বের বাড়িতে পুলিশ হানা দিয়ে উদ্ধার করছে সরকারি দ্রব্য সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সপ্তগ্রাম বিধানসভার অধীন আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের উপপ্রধান নির্মল ঘোষের বাড়িতে পোলবা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। বাড়ির একতলা থেকে 3 তলা বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে সরকারি কিছু ত্রিপল, শীতের পোশাক, কম্বল পাওয়া গিয়েছে বলে খবর। তবে নির্মল ঘোষের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ত্রিপল ছাড়া সবকিছুই বাড়ির সদস্যদের ব্যবহারের দ্রব্য সামগ্রী। এই ঘটনা সম্পর্কে আকনার বিজেপির মণ্ডল সভাপতি সুবীর ঘোষ জানান, সরকারি দেওয়া দ্রব্য সামগ্রী উপপ্রধান বাড়ি
বাড়িতে রেখে দিয়েছেন। এই খবর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পেয়ে পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ বাড়িতে তল্লাশি চালায়। এই কথা উল্লেখ করে তিনি কি জানাচ্ছেন শুনুন। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আটনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান নির্মল ঘোষ, ওনার বাড়িতে আমরা সূত্র মারফত সমস্ত গ্রামের জনগণেরা খবর দিয়েছে, ওনার বাড়িতে নাকি যে বন্যা ত্রাণের সামগ্রী ও তিরপল, সরকারের তিরপল মজুদ আছে। আমরা প্রশাসন, এরা জনগণ যখন দেখতে পেয়ে খবর দেয়, জানতে পেরে খবর দেয়, আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছাই। প্রশাসনের দ্বারা বাড়ি খুলিয়ে সার্চ করে দেখি অজস্র তিরপল পাওয়া গেছে, পুজোর কাপড়, যা এলাকার মানুষজন পরিষেবা না পেয়ে আজকে উপপ্রধানের বাড়িতে এত তিরপল, শাড়ি, গামছা, লুঙ্গি, বহু কিছু সামগ্রী। উপপ্রধান কোথায়? এখন উপপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কি নাম উপপ্রধান? ঠিক আছে, ওনার নাম হচ্ছে নির্মলেন্দু ঘোষ। অন্যদিকে আকনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করা হলেও সুইচ অফ থাকায় কথা বলা যায়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাসায়নিক সার বর্জন, প্রাকৃতিক পদ্ধতি মেনে চাষ, প্রায় 100 জনের বেশি কৃষকদের নিয়ে মগরা বিডিও অফিসে প্রশিক্ষণ শিবির। প্রাকৃতিক পদ্ধতিতে চাষ, তাই নিয়েই প্রশিক্ষণ শিবির হয়ে গেল মগরা বিডিও অফিসে। প্রায় 100-র উপর কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। একাধিক কৃষি ও মৎস্য আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখেন। রাসায়নিক সার মুক্ত এবং জৈব পদ্ধতিতে চাষের ব্যাপারে এদিনের এই প্রশিক্ষণ। রাসায়নিক ওষুধ ব্যবহারের বদলে ভেষজ ওষুধের ব্যবহার করার বার্তা দেওয়া হয় এই প্রশিক্ষণ শিবির থেকে। গোবর সারের ব্যবহারও বাড়াতে হবে বলে জানান উপস্থিত বিশিষ্টজনেরা। এই কর্মসূচিটা মূলত আমাদের কৃষক বন্ধুদের স্বনির্ভর করার উদ্দেশ্যে রাসায়নিকের প্রভাব যাতে আমরা কমাতে পারি, আমরা যাতে পরিবেশকে সুস্থ রাখতে পারি, আমাদের জল, মাটি সবটাই যাতে সুস্থ থাকে, এটাই মূল উদ্দেশ্য। সেই কারণেই আমরা আজ প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করেছি আমাদের চুঁচুড়া মগরা ব্লকে, এবং এটা সারা রাজ্যব্যাপী এই প্রোগ্রাম চলছে সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি দপ্তরের তরফ থেকে। এবং গতকাল 12 তারিখও কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা স্তরে এই প্রোগ্রাম হয়েছে। আজকে মূলত টেকনিক্যাল সেশনের মাধ্যমে আমরা চাষি ভাইদের কাছে বা আমাদের কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেব যে তারা কিভাবে প্রাকৃতিক চাষের মাধ্যমে স্বনির্ভর হতে পারে, বা তার কি কি পদ্ধতি আছে, কি কি উপকারিতা আছে, বা রাসায়নিকের প্রভাবে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, এই সবটাই আমরা আলোচনার মাধ্যমে তাদের সামনে তুলে ধরব। এখানে আমাদের আসছেন মূলত 193 সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী স্বরাজ ঘোষ মহাশয়, এবং সেই সঙ্গে থাকছেন 190 চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের সুবীর নাগ মহাশয়। যেভাবে কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করছেন, তাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া শুরু হচ্ছে, মানুষের শরীরে ক্ষতি হচ্ছে। তাই সরকারের পরিকল্পনা হচ্ছে প্রাকৃতিক উপায়ে যেগুলো আমাদের জৈব সার, এটা যাতে ব্যবহার বেশি করা হয় এবং কৃষকদের ফসল যেন বিষাক্ত না হয়। এই জন্য সরকারের পরিকল্পনা যে এই যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্প যাতে আরও ছোট ছোট করে পাড়ায় পাড়ায় আমাদের করার পরিকল্পনা আছে। কৃষকদেরকে বোঝানো যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে রাসায়নিক সারের ব্যবহার কম করতে হবে, জৈব সারের ব্যবহার বেশি করতে হবে। সবটাই যে রাসায়নিক সারে হবে এরকম নয়, আর সবটাই জৈব সারে হবে এরকম নয়, কারণ ফসলটাকেও আমার দরকার। যদি ফসল কমে যায় তাহলে আমাদের যে খাদ্য চাহিদা সেটা আমরা মেটাতে পারবো না। সুতরাং উভয়কে সামঞ্জস্য রেখে সরকারের পরিকল্পনা যে রাসায়নিক সার যদি 4 আনা ব্যবহার হয়, জৈব সারটা 12 আনা ব্যবহার করুন, করে ফসলটা উৎপাদিত করুন, এবং তাতে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে না। আপনারও সরকারের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখা, মানুষের শিক্ষার দিকে নজর রাখা। তো সেই দিক দিয়ে সরকার পরিকল্পনা করেছে, এটা সারা ভারতবর্ষে জুড়ে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে সেরকম নয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। উত্তরপাড়া 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে
মারধরের অভিযোগে তীর বিজেপির দিকে। উত্তরপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব রায় এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ। বিজেপির 1 নম্বর সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর এই হামলা চালানো হয়, যার ফলে দুজনেই আহত হয়েছেন। ঘটনার পর আহত কাউন্সিলর এবং তার স্ত্রীকে দ্রুত চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর। গৌতম মাঝি আর একটি অর্পিতা বলে একটা মেয়ে আছে, ওদেরকে আমি চিনতে পেরেছি। এছাড়া প্রায় 30-40 জন ছেলে, আমার যা মনে হলো 21 নম্বর ওয়ার্ডের, আমাকে পুরো জানে মেরে দেওয়ার জন্য হাতের মধ্যে রড বাস সমস্ত কিছু নিয়ে এসেছিল। আপনার ওয়াইফও তো সন্তান সম্ভব, ওয়াইফকে মেরেছে লাথি। অর্পিতা রায় প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা। আমাকে বলছে চোরের বউ, আমাকে তো মেরেছে। একটি মহিলা ছিল, একটু পড়াশোনা করে, অর্পিতা রায় নাম। বাকি কেউ আমাদের পাড়ার কেউ ছিল না। কতজন ছিল ওর সঙ্গে? অনেকেই, প্রায় একজন ভদ্রলোক ছিল, লাল রঙের একটা জামা পরা। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি নেশা করে আছে। সমানে বলছে আসুন আসুন বাইরে এসে কথা বলুন। মহিলাদের কি করে সম্মান করে সেটাই ওনারা জানে না। ওনারা নাকি নতুন সরকারের লোক। কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? কি আবেদন? মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, আপনাদের মানে ভালো করার জন্য আপনারা এসেছেন আমাদের সমাজে বা মানুষের কাছে, কিন্তু সেই ভালোর বদলে এমন কিছু লোক আছে যারা গুন্ডার মানে মতো আচরণ করছে, অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করছে, অকারণে মানুষকে বিরক্ত করছে, যেখানে মানুষের গায়ে হাত দিচ্ছে। এই তো মানে নারী সুরক্ষা নিয়ে মানুষ এত কিছু বলছে, সেই দলের লোকেরাই নারীকে মারছে। তারপরে কি বলার আছে? হ্যাঁ, আপনাকে মারধর করা হয়? আমাকে কে মারধর করবে? হ্যাঁ, আমাকে ওরা মানে একটি মহিলা মেরেছে, অর্পিতা রায় বলে উনি। ওনারা ভিডিও করছে, আমাদের এমনই করছিল যাতে আমরা ভিডিও করতে পারিনি। যখন আমরা গ্রিলের ভেতরে আসি সেখান থেকে উনি আমাকে চোর চোর বলে, চোরের বউ এরকম আখ্যা দিয়ে আপনি বাইরে বেরিয়ে আসুন সমানে, সেই ওরাই ভিডিও করেছে। আমাদের কাছে কিন্তু কোনো ভিডিও রেকর্ড আমরা করতে পারিনি, ফোন ছিল না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিশ্ব রক্তদাতা দিবসে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ডেমরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন উড়ান এবং হুগলি রুরাল লায়ন্স ক্লাবের রক্তদান শিবির।
14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো ড্যামরার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানের পরিচালনা এবং হুগলি রুরাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় ড্যামরা মিলন সংঘ ক্লাবে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন লায়ন্স ক্লাবের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এই রক্তদান শিবির। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে স্বপ্ন উড়ানের সদস্য পূজা দাস কি বলছেন শুনুন। তো আগের বছরের ন্যায় এই বছরও স্বপ্ন উড়ানের উদ্যোগে এবং হুগলি লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের একটি এসেছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত পুরুষ মহিলা ভিত্তিক 25 থেকে 30 জনকার ব্লাড নেওয়া হয়ে গেছে। আপাতত এখনো চলছে 1-1.5 ঘন্টায়, আশা করি আরো অনেকটা বেশি হবে। এটাই চলছে। কতজন টার্গেট কতজন? টার্গেট মোটামুটি 35 থেকে 40। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক প্রয়াত মুরারি মোহন সুরের স্মরণ সভা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবে। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা ফুটবল প্রশিক্ষক মুরারি মোহন সুর গত 28 তারিখ ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন জেলায় ফুটবল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায় প্রশিক্ষক মুরারি মোহন সুর শুধু উত্তর 24 পরগনার শ্যামনগর নয়, একাধিক জেলার বিভিন্ন মাঠে তিনি ফুটবল প্রশিক্ষণ দিতেন। আর এই প্রশিক্ষণের মধ্যে হুগলি জেলার একাধিক মাঠেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন। পান্ডুয়া, চুচুড়া, ভদ্রেশ্বর, চন্দননগর, ত্রিবেণী সহ প্রায় প্রত্যেক মাঠেই তিনি ফুটবল প্রশিক্ষণ দিতেন। আর সেখান থেকেই ফুটবল খেলোয়াড়রা জেলা তথা রাজ্য এবং কলকাতার বিভিন্ন বড় বড় দলে অংশগ্রহণ করতেন। ত্রিবেণী মাঠ থেকে উঠেছেন সেরকমই একাধিক খেলোয়াড়, দুলাল বিশ্বাস, রহিম নবী সহ অন্যান্যরা। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে বহুদিন ধরে তিনি প্রশিক্ষণ দেন। এদিন ক্লাবের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবী, ক্লাবের সভাপতি গোলকেশ মজুমদার, সম্পাদক মতি দাস, মুরারি মোহন সুরের পরিবার সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। প্রথমে 1 মিনিট নীরবতা পালন, উদ্বোধনী সঙ্গীত এবং পরে তার ছবিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। না থাকলে হয়তো আমি তৈরি হতাম না, কারণ শিবপুর স্পোর্টিং ক্লাবে যত সিনিয়র প্লেয়ার আছে এবং যত অফিসিয়াল প্রেসিডেন্ট যারা ছিলেন আগেও এখনও যারা আছেন, তাদের অবদান আমি কোনোদিন ভুলব না। যেরকমভাবে আমাদের প্লেয়ারদেরকে প্লেয়ারদের পাশে থেকে যেরকমভাবে সহযোগিতা করতো, আমার তো মনে হয় না আদার্স কোনো ক্লাবে আমি দেখিনি এরকমভাবে। কখনো বুঝতে দেয়নি আমি পান্ডুয়া থেকে এসেছি বা ওই দীক্ষার ছেলে, কখনো একদিনের জন্য আমাকে বুঝতে দেয়নি। এদের আবেগ, এদের ভালোবাসা। আর স্যারের আমি যখনই মাঠে ঢুকে না আমার প্রথমে ওই গাছের ওই কোণটা মনে পড়ে গেল। ওই কোণের মধ্যে মুরারি স্যার বসিয়ে আমাদের যেভাবে প্র্যাকটিস করাতে, যেভাবে মারতেন বা যেভাবে আমাদেরকে তৈরি করেছে যেরকমভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে স্যারের কাছে আমরা একটা জিনিস শিখেছি কি জানেন তো, যে উনি একটা কথা বলতেন যে চোখ থেকে জল বেরোলে মুখে কিন্তু নামে। এটা কিন্তু স্যারের কাছে আমরা শিখেছি। আর উনি কিন্তু কোনোদিন লাইসেন্স করেনি, ভাবেন, কিন্তু প্রচুর এই গ্রাম বাংলার ছেলে কিন্তু ইন্ডিয়া খেলেছে, লাইসেন্স করেনি। এখন কিন্তু A লাইসেন্স, B লাইসেন্স, C লাইসেন্স, G লাইসেন্স, XYZ লাইসেন্স ভর্তি, কিন্তু প্লেয়ার দিচ্ছে। বুঝতে পারছেন মানসিকতাটা আমাদের কোন জায়গায় চলে গেছে। মেন হচ্ছে আমাদের যারা আছি না, গার্জেন বা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো। দেখুন, আজকে আমি পান্ডুয়ার ছেলে, দুলাল দা এখানকার ছেলে। আজকে আমরা ফুটবল খেলেছি বলে কিন্তু দুলাল দা ব্যাংকে চাকরি করে, আমি CSC-তে চাকরি করি। বুঝতে পারছেন, ফুটবল খেলে এখনও চাকরি করা যায়। জয়দেবদাও পেছনে আছে, ভুলবেদাও এখানে আছে, সবাই এখানে অনেক এক্সপিরিয়ার এসেছেন আমি জানি। বাবুদাও এখানে বসে আছে এবং বাবুদার পুরো ফ্যামিলি এখানে আসছে, বৌদি এসছে, নিয়ে এসছে, স্যারের পুরো ফ্যামিলি এখানে আছে। দেখুন, আমি একটা কথা বলবো আপনাদের, ত্রিবেণী শিবপুর ক্লাব অনেক কিছু দিয়েছে স্যারের জন্য, আমরা কিন্তু কেউ কিছু করতে পারিনি। শুধু আপনাদের আমি একটা রিকোয়েস্ট করবো। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। ক্রমবর্ধমান দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তন সহ বিশ্ব উষ্ণায়ন রোধে চুচুড়ার গড়বাটি আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার খুদেদের সাইকেল র্যালি এবং বৃক্ষরোপণ।
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বিশ্বে উষ্ণায়ন বাড়ছে, ক্রমশ ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাস্তায় নেমে কড়া বার্তা খুদেদের। যে পৃথিবীতে একের পর এক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, সেই পৃথিবীতেই আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে মানুষকে। ক্রমবর্ধমান দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ুর পরিবর্তন এবং প্রকৃতির ওপর লাগামহীন আঘাতের বিরুদ্ধে এবার সরব হল একদল খুদে কণ্ঠশিল্পী। তাদের কণ্ঠে উঠে এলো এমন এক সতর্ক বার্তা, যা উপেক্ষা করলে আগামী দিনের মূল্য চোকাতে হবে গোটা মানব সভ্যতাকেই। পরন্ত রোদের বিকেলে চুচুড়া গড়বাটি এলাকা থেকে আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার উদ্যোগে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি জিটি রোড ধরে চন্দননগর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে খুদেরা আবৃত্তির মাধ্যমে পরিবেশ ধ্বংসের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে। ব্যস্ত রাস্তার পথচারী থেকে সাধারণ মানুষ সকলের সামনে তারা প্রশ্ন ছুড়ে দেয়, উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করে আমরা আদৌ কতটা নিরাপদ? খুদে শিল্পীদের বক্তব্য ছিল স্পষ্ট ও তীক্ষ্ণ। একসময় পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে ডাইনোসর সহ অসংখ্য প্রাণী, আজ মানুষও সেই বিপদের দিকেই এগোচ্ছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে প্রযুক্তি বা অর্থ কোনো কিছুই মানব জাতিকে রক্ষা করতে পারবে না। সেখানে ছোট্ট অনুষ্ঠানের পর র্যালি ফিরে আসে সত্যপীরতলা মাঠে। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে শুধু বার্তা নয়, বাস্তব উদ্যোগেরও নজির গড়ে তোলে তারা। হাতে গাছের চারা নিয়ে খুদেদের এই কর্মসূচি যেন ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে বর্তমান সমাজের উদ্দেশ্যে এক নীরব প্রতিবাদ। আমরা তো সারা বছরই কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকার চেষ্টা করি, তো মনে হলো যে খুব এবার দূষণ যে পরিমাণ হয়ে গেছে, তাতে এমন কিছু রিপোর্টস এখনো এসেছে যে ওয়ার্ল্ডে অনেকবার মাছ শেষ হয়ে গেছে। যেমন করে ডাইনোসর একবার ধ্বংস হয়ে গেছিলো, এরকম অনেক প্রজাতি ছিল। সেরকম করে আমাদের এই মানব প্রজাতি বলতে পারেন, সেটা ধ্বংসের প্রায় শেষের দিকে, এবং সেই যে ধ্বংস হওয়ার সময়টা সেটা শুরু হয়ে গেছে, এবং এটাকে রোধ করার চান্স খুবই কম। সংস্থার এই উদ্যোগ সম্পর্কে অন্যতম কর্ণধার সবুজ পাল কি জানাচ্ছেন শুনব। আত্মপ্রকাশ মূলত একটা আবৃত্তি স্কুল। এখানে আবৃত্তির চর্চা করা হয়, সারা বছর ধরেই হয়, কিন্তু আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা এই আবৃত্তি, এই ভাবভঙ্গি থেকে তাদের যে কথা, কবিতার কথা, সেখান থেকে উৎসাহিত হয়ে যারা ছোট ছোট আত্মপ্রকাশে, তারা ঠিক করেছিল একটা পরিবেশ বান্ধব কিছু করা দরকার। তখন ওরা সেখান থেকেই শুরু করে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জেলার বিভিন্ন 8টি ফুটবল দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জেলার 8টি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল মাঠে। এদিনের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছিল হাওড়া দাসনগর যুব সংঘ ক্লাব আর ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। প্রথমে ফুটবল প্রশিক্ষক প্রয়াত মুরারি মোহন সুরের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন, পরে জাতীয় সঙ্গীত ও সবশেষে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বর পর শুরু হয় উদ্বোধনী খেলা। উপস্থিত ছিলেন 3 ভারতীয় দলের ফুটবলার নারায়ণ দাস, রহিম নবী, মোহাম্মদ রফিক, ভারতীয় দলের প্রাক্তন অ্যাথলেটিক মনোরঞ্জন পোরেল, ক্লাব সভাপতি গোলকেশ মজুমদার, সম্পাদক মতি দাস সহ আরো অনেকে। খেলা দেখতে ফুটবল প্রিয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8 দলীয় সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা আজকে 14 তারিখ থেকে শুরু হলো, 21 তারিখ অবধি চলবে। ফাইনাল খেলা 21 তারিখ। 8টি দল নিয়ে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। স্বর্গীয় মুরারি মোহন সুর স্মৃতি উইনার্স কাপ, স্বর্গীয় ভক্তচন্দ্র দাস স্মৃতি রানার্স কাপ, স্বর্গীয় জীবন কৃষ্ণ ব্যানার্জি ফেয়ার প্লে ট্রফি। এলাকার সমস্ত জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেক দিন 3টের সময় খেলাগুলো শুরু হবে, আপনারা মাঠে এসে খেলাগুলো উপভোগ করুন। কারা কারা খেলা আছে উদ্বোধনী খেলা? আজকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস হাওড়া দাসনগর যুব সংঘ। উপস্থিত ছিলেন ভারতীয় দলের 3 জন খেলোয়াড়, রহিম আলী, নারায়ণ দাস, মোহাম্মদ রফিক।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।